হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে থেকে আমি শুরু করতে চললাম পদার্থের চৌম্বক ধর্ম। এই অধ্যায় থেকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটির এমসিকিউ সমাধানের ক্লাস। আমরা এমসিকিউগুলো সমাধান শুরু করার আগে এক নজরে দেখে নেব এই অধ্যায় থেকে যে থিওরিগুলো আমাদের এমসিকিউ সমাধান করার কাজে লাগতে পারে সেগুলোকে কুইক রিভিশন করে নেব। চলো তাহলে আমি শুরু করলাম পদার্থের চৌম্বক ধর্ম। সর্বপ্রথম আমরা তড়িৎ সংক্রান্ত কিছু রাশিমালা এবং চৌম্বক সংক্রান্ত কিছু রাশিমালা অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ে আমরা যেগুলো পড়েছি সেগুলো আমরা এখানে লিখেছি। কি লিখেছি স্যার? তড়িৎ দ্বিমেরু ভ্রামক P = Q×2L। আমরা সবাই জানি যেখানে কিউ হলো আমাদের একটা তড়িতাধান, কারণ একটা তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ আধান ও প্লাস কিউ আধান দিয়ে গঠিত হয়, আর এদের মধ্যে দূরত্বটা হলো 2L। ওকে, আর কি লিখেছি? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র। এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু। এর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালা সেটা কি ছিল স্যার? 1/4πε2p/r³। এটা আমরা ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ে পড়েছি। আর কি? সুষম তড়িৎ ক্ষেত্রের তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাউ = P×E, এটাও আমরা পড়েছি। এবার তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ে আমরা কি পড়লাম? একটা প্রবাহ লুপের উপর চুম্বক ক্ষেত্রের যে রাশিমালা সেটা আমরা পড়েছি। B = μ0I/2r² + x² 3/2। এইটা হলো প্রবাহ লুপ, এর মধ্য দিয়ে I কারেন্ট প্রবাহিত হচ্ছে, এর ব্যাসার্ধ হলো R। এখান থেকে এর মধ্যবিন্দু থেকে x দূরে এই P বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র তার রাশিমালা ছিল এটা। যদি x > R হয় তাহলে আমাদের সেই রাশিমালাটা হয় μ0I/2r² ওকে, এবার আমরা কি করলাম যে নিচে একটা পাই নিলাম আর উপরে একটা পাই নিলাম। ওকে, তাহলে πr² এর বদলে আমরা a লিখতে পারবো। ক্ষেত্রফল, বৃত্তের যে ক্ষেত্রফল πr² = a, সেইটাই আমরা করেছি। μ0I তো ছিলই, πr² এর বদলে a লেখা হয়েছে। এবার আমরা কি করলাম যে উপরে আরেকটা 2 নিলাম, তাতে নিচে আরেক এটা 4π হয়ে যাবে, তাই না? কাটাকাটি করে 2π পাবো। এটা করার কারণ হচ্ছে যে আমাদের চৌম্বক সংক্রান্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে যে আমাদের ধ্রুবক পদ কে, তার মান হচ্ছে μ0/4π, এবং তড়িৎ সংক্রান্ত যে রাশিমালা সেই ক্ষেত্রে ধ্রুবকটা যেটা ছিল কে, তার মান হচ্ছে 1/4πε0। আর আরেকটা, আমরা সুষম চৌম্বক ক্ষেত্রের প্রবাহ লুপের উপর ক্রিয়াশীল যে টর্ক সেটা কত? টাউ = আমরা পড়েছি বিনা সাইন থিটা। যদি এটা ছিল n সংখ্যক পাকের জন্য, একটা পাকের জন্য হলো BIA সাইন থিটা, ভেক্টর রূপে লিখলে IA×B। ওকে, এগুলো লিখলাম কেন স্যার? আমরা তুলনা করব, তুলনা করে আমরা চৌম্বক ভ্রামকটা নির্ণয় করব। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক তো আমরা জানি P = Q×2L। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা আমরা জানি না, এইটা আমরা এই সব রাশিমালা থেকে তুলনা করে বের করার চেষ্টা করব। দেখো, এই যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু থেকে আর দূরত্বের তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, এটার সঙ্গে যখন আমরা এই রাশিমালাটাকে তুলনা করব, এটাই তো B। একটা প্রবাহ লুপ তো আমরা জানি যে দ্বিমেরুর মতো আচরণ করে, তার জন্য অক্ষের উপর, এটাও অক্ষের উপর, এটাও অক্ষের উপর, চৌম্বক ক্ষেত্রের যে রাশিমালা কি পেয়েছি? μ0/4π2IA/x³। এটা কত পেয়েছি? 1/4πε2p/r³, তাই না? তাহলে এইখানে কনস্ট্যান্ট হচ্ছে μ0/4π, এখানে 1/4πε0। x³ যেটা দূরত্ব বোঝায় মধ্যবিন্দু থেকে, এটা r³, এটা হচ্ছে মধ্যবিন্দু থেকে দূরত্ব বোঝায় 2। তাহলে p এর বদলে আমরা এখানে কত পাচ্ছি? IA, তাই না? তাহলে p এর বদলে আমরা কত পেলাম? IA। এবার যদি এটার সঙ্গে ম্যাচ করাতাম, সুষম চৌম্বক তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল যে টর্ক টাউ = P×E, আর এখানে টাউ = আমরা পেলাম IA×B। তাহলে দেখো যে যেটা তড়িৎ ক্ষেত্র E, এইখানে সেটা চৌম্বক ক্ষেত্র B। P এর বদলে তাহলে এখানে কি আছে? IA। P এর বদলে IA আমাদের লেখা হয়ে গেছে। তার মানে এই দুটো সমীকরণ থেকে তুলনা করে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ দ্বিমেরুর জন্য যেটা P, অর্থাৎ চৌম্বক ভ্রামক, একটা প্রবাহ লুপের জন্য যে চৌম্বক ভ্রামক সেটা হয়ে যাবে আমাদের IA।
তাহলে আই এ রাশিমালাটাকে আমরা কি বলবো স্যার? প্রবাহ লুপের জন্য চৌম্বক ভ্রামক। এর যে ইউনিট সেটা কি হবে? সিম্পল, আই এর যা ইউনিট সেটাই হবে আমাদের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের জন্য ইউনিট। তাহলে কী হবে? আই এর একক হলো এম্পিয়ার আর এ এর একক হলো মিটার স্কোয়ার। এম্পিয়ার মিটার স্কোয়ার হয়ে গেল আমাদের এর এসআই ইউনিট। এরপর আমরা আলোচনা করব চৌম্বক মেরু শক্তিকে নিয়ে। চৌম্বক মেরু শক্তি স্যার কাকে বলা হয়? কোনো চুম্বকের চৌম্বক দ্বিমেরু ভ্রামক ও কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় চৌম্বক মেরু শক্তি। এখনই আমরা চৌম্বক দ্বিমেরু ভ্রামক সমান সমান কি জেনেছিলাম? PM ইজিক্যাল টু QM ইন্টু 2L। 2L এর বদলে এখানে আমরা লিখলাম R, অর্থাৎ চৌম্বক, এই যে চৌম্বকের যে টোটাল ডিস্টেন্স সেটাকে আমরা লিখলাম R। ওকে, তাহলে এই যে QM এটাকেই বলা হয় চৌম্বক মেরু শক্তি। এই চৌম্বক মেরু শক্তি সমান সমান PM/R, অর্থাৎ চৌম্বক দ্বিমেরু ভ্রামককে কার্যকর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব চৌম্বক মেরু শক্তি। এর একক কী হবে? এর একক হবে এম্পিয়ার মিটার। কেমন? এবার দুটি চৌম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল বল, যেটা আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল পড়েছিলাম, সেম একই রকম কুলম্বের যে সূত্র Q1 Q2 আধানের মধ্যে, অর্থাৎ Q1 একটা আধান আর Q2 একটা আধান, তাদের মধ্যে যদি দূরত্ব R হয় সেই ক্ষেত্রে রাশিমালাটা কী ছিল স্যার? 1/4πε0 Q1 Q2/r²। সেই রকম দুটো চৌম্বক মেরু, একটা QM একটা QM ড্যাশ, যদি পরস্পর থেকে R দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে যে চৌম্বক বল হবে সেটা μ0/4πQM ড্যাশ/r²। সেম একই রকমের ফর্মুলা, ডিফারেন্স শুধুমাত্র এইখানে যেটা কনস্ট্যান্ট 1/4πε0, এইখানে যেটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে μ0/4π। এরপর আমরা কি করব? দণ্ডচুম্বকের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র সিমিলার কার সঙ্গে করব? তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর যে চৌম্বক ক্ষেত্র সেটা আমরা কত নির্ণয় করেছিলাম স্যার? মনে করে দেখো, সেটা আমরা নির্ণয় করেছিলাম 1/4πε2p/r³। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু থেকে R দূরত্বে যেটা চৌম্বক ক্ষেত্র ছিল সেটা 1/4πε2p/r³। সিমিলার রাশিমালা এখানেও আমরা পারবো। একটা দণ্ডচুম্বক যার দৈর্ঘ্য 2L, মধ্যবিন্দু এটা, এখান থেকে এই আমাদের যে দূরত্ব সেটা হলো D। ডি দূরত্বে P বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো সেটা কত? μ0/4π2pmd/d² - L² উপরে হোল²। এবার যদি D > L হয়, D > L হয়, সেই ক্ষেত্রে আমরা এই Lটাকে নেগলেক্ট করব। ফলে যে রাশিমালাটা পাই সেটা হচ্ছে μ0/4π2pm/d³। একদম এটার মতো কনস্ট্যান্টটাই শুধু একটু আলাদা লাগবে। μ0/4π, এখানে 1/4πε0, এখানে 2pm, এখানে p m লেখা হচ্ছে যে এটা আমরা বুঝবো যে এটা ম্যাগনেটের জন্য দ্বিমেরু ভ্রামককে বোঝাচ্ছে। বাকি কিন্তু রাশিমালাগুলো সেম রাশিমালা। এইভাবে আমরা এই পদার্থের চৌম্বক ধর্ম সংক্রান্ত যে টার্মগুলো আছে সেগুলো ইলেকট্রিকের সঙ্গে তুলনা করেই পড়ে নেব, নতুন করে আর এই ডেরিভেশনগুলো করার প্রয়োজন নেই। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এরপর আমরা আলোচনা করব দণ্ডচুম্বকের বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা স্যার কী হয়? B = আমরা কি পাবো? μ0/4πpmd² + L² 3/2। যদি D > L হয়, D > L হয়, সেই ক্ষেত্রে এই রাশিমালাটা হবে μ0/4πpm/d³। এইবার ইলেকট্রিকের জন্য এটা মনে করে দেবো, সেটা আমরা কি পেয়েছিলাম? 1/4πε0p/r³। ইলেকট্রিকের জন্য তড়িৎ দ্বিমেরুর বিষুব অবস্থানে যে ইলেকট্রিক ফিল্ডের মান সেটার সঙ্গে এটা তুলনা করব। নতুন করে আর আমাদের এই ডেরিভেশনটা করার দরকার নেই। ইলেকট্রিকের জন্য কি পড়েছিলাম? 1/4πε0। তড়িৎ দ্বিমেরুর জন্য যেটা পড়েছিলাম 1/4πε0p/r³। সেম রাশিমালা এটা, μ0/4πpm/d³। ওকে, আর কি? দণ্ডচুম্বকের যে কোনো অবস্থানে চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রিকের জন্য আবার মনে করে দেখো, একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য আমরা যে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা এটা পড়েছিলাম 1/4πε0p/r³ √3 cos² θ + 1। এইটাকে সিমিলার করে লিখবো 1/4πε0 এর বদলে ম্যাগনেটে আমরা কী পাবো? μ0/4π। P এর জায়গায় PM লিখবো, এটা বোঝায় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা বোঝাবে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। r³ ডিস্টেন্সটা এখানে r³ রাখা হয়েছে, আর 3 cos² θ + 1 √3 cos² θ + 1 √3 cos² θ + 1।
একই সেম রাশিমালা আমরা চুম্বকের জন্য পেয়ে যাব। ওকে, এরপর আমরা আলোচনা করব ঘূর্ণায়মান আহিত কণার চৌম্বক ভ্রামক নিয়ে। এই হলো আমাদের একটা পথ যেখানে কিউ আধান ভি বেগে এই বৃত্তাকার পথ বরাবর ঘুরছে। তাহলে আমরা কি লিখেছি দেখো, কিউ আধানযুক্ত একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি বেগে আবর্তন করছে। ওকে, তাহলে পর্যায়কাল কী হবে স্যার? পর্যায়কাল আমরা জানি টোটাল পথ বাই গতিবেগ আর 2πr/v, যেহেতু ভি বেগে কণাটা ঘুরছে। তাহলে প্রবাহ মাত্রা কী হবে? প্রবাহ মাত্রা I = Q/T, তাই না? এবার টিটা কত? টিটা আমরা যদি এইখানে বসাই তাহলে এই ভিটা চলে যাবে উপরে, 2πrটা থাকলো নিচে। ওকে, এবার চুম্বক ভ্রামক এর আগে এখনই আমরা দেখলাম PM = IA। এই যে I আমরা বের করলাম QV/2πr, এটা এখানে বসাবো QV/2πr, আর একটা A এখানে থাকলো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো QV/2πr, এই যে A মানে তো আবার πr², বৃত্তের যে ক্ষেত্রফল সেটা। তাহলে এখানে কি কি কেটে যাবে দেখো, এই পাইয়ের সঙ্গে পাই কেটে যাবে, তাই না? আর স্কোয়ারের সঙ্গে এই আরটা কেটে যাবে। তাহলে উপরে কি থাকছে? QVR, নিচে থাকছে 2, এটা থাকলো। অতএব PM = QVR/2। এবার আমরা কি করছি, এইখানে একটা M নিয়ে আসবো, MVR তৈরি করবো, এটাকে MVR। তাহলে নিচে একটা M নিতে হবে, তাহলে আমরা লিখলাম MVR। যেহেতু VR আছে MVR কেন স্যার? কারণ আমরা জানি কৌণিক ভরবেগ L = কি হয়? MVR। ওকে, তাহলে এর বদলে MVR এর বদলে এবার আমরা লিখে দিলাম কৌণিক ভরবেগ L। অতএব এটা হলো QL/2M। PM = আমরা কি পেলাম? কিউ আধানের জন্য QL/2M। ওকে, এবার একটা ইলেকট্রনের জন্য এই রাশিমালাটা কী হবে? তাহলে কিউ এর বদলে এখানে আমরা বসাবো ইলেকট্রনের আধান E। অতএব PM ইলেকট্রনের জন্য যে চৌম্বক ভ্রামক সেটা হবে EL/2M। ওকে, আচ্ছা আবার বোর কক্ষপথের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগ এর রাশিমালা সেটা কি জানবো? L = NH/2π, বা H/2πকে আমরা বলে থাকি H ক্রস। এনটা থাকলো আর H/2πকে কি বলবো? H ক্রস। এই রাশিমালাটা এখানে বসলাম। L এর মান কত? NH/2π, H/2πকে আমরা কি বলবো? H ক্রস। তাহলে রাশিমালাটা কি হচ্ছে? E/2M, একই রকম থাকলো, এনটা থাকলো, H/2π এর বদলে H ক্রস। ঠিক আছে, এই যে আমরা PM = E/2M NH ক্রস পেলাম, যদি n এর মান 1 হয়ে যায়, n যদি 1 হয়, তাহলে যে চৌম্বক ভ্রামক আমরা পাই সেটাকেই আমরা বলবো বোর ম্যাগনেটন, যেটাকে প্রকাশ করা হয় μ1b/d। এক বোর ম্যাগনেটন এর যে মান সেটা হয় 9.27 × 10⁻²৪ এম্পিয়ার/মিটার²। এরপর আমরা চলে যাব নেক্সট স্লাইডে। এরপর আমরা আলোচনা করব চৌম্বক আবেশ রেখা নিয়ে। স্যার কাকে বলা হয় চৌম্বক আবেশ রেখা? কোনো চৌম্বক পদার্থের ভিতরে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন রেখার উপরিপাতের ফলে সৃষ্ট রেখাগুলিকে বলা হয় চৌম্বক আবেশ রেখা। ওকে, এবার এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যার আমাদের বলরেখাগুলো হচ্ছে এগুলো, এটা হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এই রেখাগুলোকে আমরা বলবো আবেশী চুম্বক রেখা। এটাকে আমরা বলবো আবেশী চুম্বক রেখা। ওকে, চুম্বক রেখা। এই আবেশী চুম্বক রেখার দরুন এই যে চুম্বক পদার্থ আছে এটা সাময়িক চুম্বকত্ব লাভ করবে, ফলে এর নিজস্ব কিছু বলরেখা সৃষ্টি করবে। তাহলে আমাদের এই আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা, অর্থাৎ এই বলরেখাগুলো এবং চুম্বকন রেখা, এই যে আমাদের ম্যাগনেটটা নিজস্ব চুম্বকন রেখা অর্থাৎ আবিষ্ট হওয়ার ফলে যে রেখার সৃষ্টি করেছে, এই যে চুম্বকন রেখা, উপরিপাতের ফলে যে রেখাগুলোকে আমরা পাই সেগুলোকে বলবো চৌম্বক আবেশ রেখা, অর্থাৎ আবেশী চৌম্বক রেখা এবং আবিষ্ট চৌম্বক রেখা বা চুম্বকন রেখা। এর উপরিপাতের ফলে যে রেখাগুলোকে পাই সেগুলোকে বলবো আমরা চুম্বক আবেশ রেখা।
ঠিক আছে। আবেশী হলো যেটা এক্সটার্নাল ফিল্ডের জন্য আমরা পাই, আর চুম্বকন রেখা হলো ম্যাগনেটটা যেটা সৃষ্টি করেছে, এই দুটোর উপরিপাতের ফলে আমরা পাবো চুম্বক আবেশ রেখা। ঠিক আছে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা স্যার আমরা কাকে বলবো? এটাকে আমরা বলবো মিউ আর ইজিক্যাল টু মিউ বাই মিউ নট, অর্থাৎ কোনো পদার্থের চৌম্বক ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার যে অনুপাত সেটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। যদি এর মান লেস দেন 1 হয় তাহলে পদার্থটা হবে ডায়াম্যাগনেটিক তিরস্চৌম্বক পদার্থ। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা হবে ফেরোম্যাগনেটিক। কমন। এবার আমরা দেখব চুম্বকন। এই যে চুম্বকন কী স্যার? এই চুম্বকন আমরা জানি যে বি ইজিক্যাল টু হয় মিউ নট এইচ, যেখানে এইচ হলো চুম্বক প্রাবল্য আর বি হলো চুম্বক ক্ষেত্র, তাই না? এটা শূন্য স্থানের জন্য। কিন্তু কোনো চুম্বক পদার্থকে যখন আমরা রাখি সেই ক্ষেত্রে বি ইজিক্যাল টু মিউ নট এইচ হয় না, বি ইজিক্যাল টু মিউ নট এইচ হয় না, নট ইজিক্যাল টু মিউ নট এইচ। তাহলে কী হয় স্যার? সেই ক্ষেত্রে আমরা যে চুম্বক ক্ষেত্র পাই তার রাশিমালা হয় এইটা, বি ইজিক্যাল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম। এই যে এম, সেই এমটাকে বলা হয় চুম্বকন। কোনো পদার্থের প্রতি একক আয়তনে চুম্বক ভ্রামককে, প্রতি একক আয়তনের চুম্বক ভ্রামককে বলা হয় চুম্বকন। এরপর আমরা আলোচনা শুরু করলাম চৌম্বক প্রবণতাকে নিয়ে। চৌম্বক প্রবণতা স্যার বলতে আমরা কি বুঝি? সাধারণত কোনো স্থানের চৌম্বক প্রাবল্য যত আমরা বৃদ্ধি করব চুম্বকন বৃদ্ধি পাবে, স্বাভাবিক কথা। তাহলে আমরা লিখতে পারি এম সমানুপাতি এইচ, অর্থাৎ এইচ বৃদ্ধি পেলে এম বৃদ্ধি পাবে। তাহলে এম ইজিক্যাল টু আমরা লিখব কে এইচ, কে একটা কনস্ট্যান্ট, এই কেই বলা হয় চৌম্বক প্রবণতা। যদি এইচ ইজিক্যাল টু 1 হয় তাহলে এম ইজিক্যাল টু কে। ওকে। তাহলে একক চৌম্বক প্রাবল্যের দরুন কোনো চৌম্বক পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে ওই পদার্থের চৌম্বক প্রবণতা বলা হয়। যদি এইচ ইজিক্যাল টু 1 হয়, অর্থাৎ একক চৌম্বক প্রাবল্যের দরুন কোনো চৌম্বক পদার্থের একক আয়তনে আবিষ্ট চৌম্বক ভ্রামককে, অর্থাৎ যে চুম্বকন হয় আবিষ্ট চৌম্বক ভ্রামককে ওই পদার্থের চৌম্বক প্রবণতা বলা হয়। এই চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, যেটা আমরা এখনই পড়লাম মিউ আর, এর কী সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে বি যে চৌম্বক ক্ষেত্র সেটা হয় মিউ নট এইচ প্লাস এম, এটা আমরা এখনই প্রমাণ করলাম। আবার এম সমান সমান আমরা কি লিখলাম? দেখলাম কে এইচ, এটা আমরা লিখলাম মিউ নট এইচ প্লাস কে এইচ। এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি, এখানেও এইচ আছে এখানেও এইচ আছে, এইচ কমন নিলাম 1 প্লাস কে। আর বি ইজিক্যাল টু সাধারণত আমরা প্রথমে লিখেছিলাম মিউ নট এইচ। এইবার এটা শূন্য স্থানের জন্য অন্য কোনো মাধ্যমের জন্য সেটা কি হবে? মিউ নট এইচ। অতএব বি এর জায়গায় আমরা লিখলাম মিউ এইচ, এটা শূন্য স্থানের জন্য, এটা অন্য কোনো মাধ্যমের জন্য মিউ এইচ। এইচ আর এইচ কেটে দিলাম। এই মিউ নটটাকে যদি আমরা এই পারে নিয়ে আসি, তাহলে থাকছে মিউ বাই মিউ নট ইজিক্যাল টু এদিকে 1 প্লাস কে। এই যে মিউ বাই মিউ নট এটাই তো ছিল আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর। অতএব আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর এর সঙ্গে চৌম্বক প্রবণতার যে সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম মিউ আর ইজিক্যাল টু 1 প্লাস কে। ওকে। এরপর আমরা আলোচনা শুরু করছি চৌম্বক ধারণ ক্ষমতা ও সহনশীলতা নিয়ে। কাকে বলা হয় স্যার চৌম্বক ধারণ ক্ষমতা? যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও পদার্থটির মধ্যে কিছু পরিমাণ চৌম্বকত্ব থেকে যায় তাকে বলা হয় চৌম্বক ধারণ ক্ষমতা। যেমনটা আমরা কোনো একটা চৌম্বক পদার্থ যেমন লোহাকে যদি কোনো চুম্বকের পাশে নিয়ে যাই তাহলে এর মধ্যে আবেশ ক্রিয়ার দরুন চৌম্বক পদার্থটি অর্থাৎ লোহাটি সাময়িক চুম্বকে চুম্বকে পরিণত হয়। এরপরে চৌম্বক পদার্থকে সরিয়ে নিলেও দেখা যাবে ওই লোহার মধ্যে যদি ছোট ছোট লোহার চূর্ণ তার পাশে আমরা নিয়ে যাই তাহলে ওই লোহার দণ্ডটি কিন্তু ওই চূর্ণগুলোকে আকর্ষণ করে থাকে। অর্থাৎ লোহার দণ্ডটির মধ্যে কিছু চুম্বকত্ব এখনও বাকি আছে। এই যে চুম্বকত্ব এখনও অবশিষ্ট আছে লোহার দণ্ডটির মধ্যে, এটাকেই আমরা বলবো চৌম্বক ধারণ ক্ষমতা। এইবার সহনশীলতা কি স্যার? আমরা দেখলাম এই যে একটা চুম্বক পদার্থের চুম্বকত্ব ধারণ করার ক্ষমতা, সেটা যদি বারবার ব্যবহার করা সত্ত্বেও নষ্ট না হয় সেইটাকে আবার আমরা বলবো সহনশীলতা। যে ধর্মের জন্য কোনো চুম্বক পদার্থকে যথেষ্ট ব্যবহার করা হলেও আবিষ্ট চুম্বকত্ব ধরে রাখতে পারে, নষ্ট না হয়, তাকে আমরা বলবো তার সহনশীলতা। এবার
বিশেষ বিশেষ পদার্থের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা হয়, কারো ধারণ ক্ষমতা বেশি, কারো ধারণ ক্ষমতা কম, সহনশীলতা বেশি, সহনশীলতা কম। এর জন্য আমাদের কাছে আছে একটা হিস্টেরিসিস লুপ। এরপর তাহলে আমরা আলোচনা শুরু করছি হিস্টেরিসিস লুপকে নিয়েই। এই হিস্টেরিসিস লুপে আমরা কি করব, চৌম্বক প্রাবল্য এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে গ্রাফ অঙ্কন করব বিভিন্ন চৌম্বক পদার্থের জন্য। সর্বপ্রথম আমরা নির্দিষ্ট একটা চৌম্বক পদার্থের ক্ষেত্রে সেই লুপটা অঙ্কন করছি। এই ক্ষেত্রে আমরা কি করব, চৌম্বক প্রাবল্য প্রয়োগ করব এবং চৌম্বক ক্ষেত্র পাবো। সর্বপ্রথম আমরা মনে করলাম যে চৌম্বক ক্ষেত্র যখন, চৌম্বক প্রাবল্য যখন 0, চৌম্বক ক্ষেত্র তখন 0। চৌম্বক প্রাবল্য এইচ আমরা অল্প বাড়ালাম, তাহলে বি এখনও আমরা পাইনি। এরপর থেকে মনে করো যে বি পাওয়া শুরু করলাম, ঠিক আছে। এরপরে যত আমরা এই প্রাবল্য বাড়াবো চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়বে 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 বাড়বে, এইরকম করে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পেলাম। এইচ বৃদ্ধির সঙ্গে আমরা চৌম্বক ক্ষেত্র পেলাম, ঠিক আছে। তাহলে এইচ বৃদ্ধির সঙ্গে নির্দিষ্ট একটা চৌম্বক পদার্থের জন্য আমরা এই চৌম্বক ক্ষেত্রটা পেলাম। এইচ বৃদ্ধির সঙ্গে বি পেলাম, ঠিক আছে। এরপরে আমরা এইচটাকে যখন কমাবো তাহলে বিটাকেও কমে আবার শূন্য হওয়া উচিত, কিন্তু এইবার দেখা যায় যে এইচটা আমরা কমাচ্ছি, ঠিক আছে, এবার বিটাও কমছে কমছে, কিন্তু সেটা পুরোপুরি একদম শূন্যতে এসে যায় না, পুরোপুরি শূন্যতে এসে যায় না। কিছু চৌম্বক ক্ষেত্র এইটুকু অংশ জুড়ে থেকে যাচ্ছে, এইটুকু অংশ জুড়ে চৌম্বক ক্ষেত্রটা থেকে যাচ্ছে। এই যে এইটুকু অংশ, এটা হলো আমাদের মূলবিন্দু ও। এবার এই চৌম্বক ক্ষেত্রটাকে হ্রাস করার জন্য আমরা যদি নেগেটিভ এইচ প্রয়োগ করে থাকি তাহলে দেখতে পাবো এইরকমভাবে আমাদের চৌম্বক ক্ষেত্রটা, অর্থাৎ এইচ বৃদ্ধি করে যখন নেগেটিভ এত দূর পর্যন্ত নিয়ে আসবো তাহলে এর চুম্বকত্ব হ্রাস পেয়েছে। এইচকে আরও বৃদ্ধি করলে আমাদের নেগেটিভ চৌম্বক ক্ষেত্র আমরা পাবো। আবার যখন এইচকে হ্রাস করব তাহলেও আমাদের একদম 0 লাইনে এটা মিট করবে না, 0 থেকে নেগেটিভ চুম্বকত্ব থেকে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে অংশটা ও থেকে ই পর্যন্ত, আর এটাকে নাম দিলাম ও থেকে আর পর্যন্ত, ও থেকে ই পর্যন্ত অংশকে আমরা বলবো ধারণ ক্ষমতা, এটাকে বলবো ও ইটাকে ধারণ ক্ষমতা, আর ও থেকে আর সেটাকে আমরা বলবো তার সহনশীলতা। এইভাবে হিস্টেরিসিস লুপের সাহায্যে আমরা কোনো একটা চৌম্বক পদার্থের জন্য ধারণ ক্ষমতা আর সহনশীলতা মেজারমেন্ট করে থাকি। দেখা গেছে যে কাঁচা লোহার জন্য এই ধারণ ক্ষমতা সহনশীলতা ইস্পাতের তুলনায় কম। ওকে, এই পয়েন্টটা কিন্তু নোটেবল যে কাঁচা লোহার ধারণ ক্ষমতা ও সহনশীলতা ইস্পাতের তুলনায় কম, কমন। সেই জন্য কাঁচা লোহাকে আমরা তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করতে পারি এবং এই যে ইস্পাত, সেই ইস্পাতকে স্থায়ী চুম্বক নির্মাণের জন্য ব্যবহার করতে পারি। এরপরে আমরা চলে গেলাম একদম আমাদের লাস্ট টপিক, বিনতি কোণ ও বিচ্যুতি কোণ এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা দেখো। বিনতি কোণ কাকে বলা হয়? ভূপৃষ্ঠের কোনো স্থানে ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ করে থাকে তাকে বলা হয় বিনতি কোণ। অর্থাৎ এই হলো আমাদের একটা এনএস দণ্ডচুম্বক, এটাকে যদি সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখি তাহলে দেখা যাবে বিভিন্ন স্থানে এটা কোথাও নর্থ পোল ঝুঁকে আছে, কোথাও সাউথ পোল ঝুঁকে আছে। এটা অনুভূমিকের সঙ্গে একদম অনুভূমিকভাবে থাকে না। এই যে ঝুঁকে থাকছে, এই যে অ্যাঙ্গেলটা অনুভূমিকের সঙ্গে করবে সেটাকেই আমরা বলবো বিনতি কোণ। এই বিনতি কোণকে থিটা দিয়ে আমরা প্রকাশ করব। যদি নর্থ পোল ঝুঁকে থাকে তাহলে বিনতিকে আমরা পজিটিভ ধরবো, যদি সাউথ পোল ঝুঁকে থাকে বিনতিকে আমরা নেগেটিভ ধরবো। কমন। এরপরে তাহলে স্যার বিচ্যুতি কোণ কি? আমাদের কোনো স্থানের যে চৌম্বক মধ্যতল এবং একটা ভৌগোলিক মধ্যতল আছে, চৌম্বক মধ্যতল আছে, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে বলা হয় চ্যুতি কোণ। অর্থাৎ এ বি সি ডি, এটাকে যদি আমরা ভৌগোলিক মধ্যতল বলি,
তাহলে GBCH এটা হবে চৌম্বক মধ্যতল। এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল ডেল্টা সেটাকে আমরা বলবো বিচ্যুতি কোণ। এইবার আমাদের এই যে চৌম্বক প্রাবল্য অর্থাৎ চৌম্বক প্রাবল্য এই চৌম্বক মধ্যতলের সঙ্গে থিটা কোণ করে এবং চৌম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতল পরস্পরের মধ্যে ডেল্টা কোণ করে থাকে, তাহলে এর সঙ্গে আমরা এই রাশিমালাগুলোর একটা সম্পর্ক পাই। দেখো চৌম্বক প্রাবল্য যে সেটা আমাদের এটা চৌম্বক মধ্যতল GBCH চৌম্বক মধ্যতল, এর সঙ্গে কি অ্যাঙ্গেল করেছে থিটা। তাহলে এর যে অনুভূমিক উপাংশ সেটাকে আমরা কি বললাম H, আর যেটা উল্লম্ব উপাংশ সেটাকে আমরা বললাম V। তাহলে এর অনুভূমিক উপাংশ স্যার কী হবে H = I cos থিটা, উল্লম্ব উপাংশ স্যার কী হবে এই V = I sin থিটা। এবার V/H যদি আমরা করি তাহলে I sin থিটা বাই I cos থিটা, I কেটে যাবে, থাকবে tan থিটা। অতএব V = H tan থিটা, এটা একটা সম্পর্ক আমরা পেলাম। আর কি আমরা যদি এই এর মান নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমরা √ওভার করে দেবো, স্কোয়ার করে √ওভার করে দিলেই মানটা পেয়ে যাব। হ্যাঁ, দু সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব। চলো আমি একবার এখানে করে দেখাচ্ছি। এটা তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি এইটুকু অংশ। যে V² আমরা কী পাবো I² sin² থিটা, আর H² আমরা কী পাবো I² cos² থিটা। এইবার আমরা দুটোকে যোগ করে দিলাম। সর্বপ্রথম আমরা এদিক কাটটা লিখছি, I² কমন নিয়ে নিলাম, এটা থাকছে sin² থিটা প্লাস cos² থিটা = V² + H²। এটার মান কত স্যার 1 হয়ে যায়, তাই না? অতএব I = আমরা পেয়ে গেলাম √ওভার V² + H²। এটা এখানে সরাসরি করা আছে, ঠিক আছে। V = H tan থিটা, তাহলে এই সম্পর্কগুলো আমরা পেলাম। যদি আমাদের ভৌগোলিক মধ্যতলের সঙ্গে এই I বা H বের করতে দেয় তাহলে দেখো ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু এইটা ডেল্টা। তাহলে এর জন্য অনুভূমিক যে উপাংশ এই বরাবর যেটা আমরা পাবো সেটা হচ্ছে H cos ডেল্টা। তার মানে আগে আমাদের I থেকে H বের করতে হবে, তারপরে আমরা এর অনুভূমিক উপাংশটা বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, উল্লম্ব উপাংশটা এই বরাবর, সেটা V এর সমান I sin থিটা বলতে পারি, অথবা আমরা এটাকে H যেটা V সমান আমরা H tan থিটা বের করলাম না, সেটা বলতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পদার্থের চৌম্বক ধর্ম সংক্রান্ত সমস্ত রাশিমালা। এরপরে আমরা শুরু করছি MCQগুলো। চলো তাহলে আমি শুরু করে দিলাম পদার্থের চৌম্বক ধর্ম এই অধ্যায় থেকে যেসব MCQ দেওয়া আছে সেগুলোর সমাধান। কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে, 200 পাকের এবং 0.2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী 14 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করে কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামকের পরিমাণ হবে অপশান এ 352 এম্পিয়ার মিটার স্কোয়ার, অপশান বি 450 এম্পিয়ার মিটার স্কোয়ার, অপশান সি 563 এম্পিয়ার মিটার স্কোয়ার, অপশান ডি 190 এম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা, একটা তড়িৎবাহী কুণ্ডলীর জন্য চৌম্বক ভ্রামকের যে রাশিমালা সেটা এক্ষুনি আমরা দেখেছিলাম। কোশ্চেন নম্বর 1 লিখব যে আমরা জানি চৌম্বক ভ্রামক, স্যার আমরা কি দেখলাম, চৌম্বক ভ্রামক সেটাকে আমরা PM বলেছিলাম, সেটা সমান IA। ওকে, এইবার যদি n সংখ্যক কুণ্ডলীতে যদি n সংখ্যক পাক থাকে সেই ক্ষেত্রে রাশিমালাটা কি হয়, n সংখ্যক পাকের জন্য চৌম্বক ভ্রামক হবে PM = NIA, ঠিক আছে। এবার রাশিমালাগুলো দেওয়া আছে, আমরা ভ্যালুগুলো পুট করব আর উত্তরটা বের করব। এনটা কত স্যার 200 পাক, আইটা কত 14 এম্পিয়ার, আর ক্ষেত্রফল আমাদের বের করে নিতে হবে πr²। এটা হলো ক্ষেত্রফল, A = πr²। আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.2, তাহলে এটা হলো 200 × 14, পাইয়ের মান হয়ে গেল 3.14, আর ব্যাসার্ধ 0.2 তার স্কোয়ার
সমান সমান 200 ইন্টু 14 ইন্টু 3.14 আর এটা হয়ে গেল 0.04। এবারে সবগুলো গুণ করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দুটো শূন্যর সঙ্গে এইটাকে আমরা 4 লিখে দিলাম, হ্যাঁ, এটার সঙ্গে গুণ করে শূন্য দুটো। তাহলে এখানে থাকছে 2 14 3.14 ইন্টু 4। এই দুটো গুণ করে দিতে পারি, 14 দুগুণী 28, তারপরে ইন্টু 4 ইন্টু 3.14। 28 ইন্টু 4 করলে কত হবে? 28 ইন্টু 4 8 4 32, 8 4 32, হাতে থাকলো 3 আর 4 দুগুণী 8, 8 3 11 ইন্টু 3.14। এইবারে এটা গুণ করতেই হবে। তাহলে 3.14 উপরে 112, 4 দুগুণী 8 2 6 ইন্টু 413 ইন্টু 413। তাহলে এটা হচ্ছে 8 6 6 4 10 11, হাতে থাকলো 1 3 4, হাতের 1 5 3, 2 করে দশমিক এইখানে। এটা বেরোবে হচ্ছে আমাদের চুম্বক ভ্রামক এম্পিয়ার মিটারে 351.68 এম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে উত্তরটা 352 দেওয়া আছে, তাই না? তাহলে এটা সিমিলার করতে পারি আমরা, 352 এম্পিয়ার মিটার স্কোয়ার, অপশান বি, অপশান এ নম্বর অপশানে 352 দেওয়া আছে। কারণ এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 2। কি বলা হয়েছে? তড়িৎ চুম্বক তৈরিতে নরম লোহা ব্যবহার করা হয় কারণ নরম লোহার আছে নিম্ন ধারণ ক্ষমতা, উচ্চ সহনশীলতা, উচ্চ ধারণ ক্ষমতা, উচ্চ সহনশীলতা, নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা, উচ্চ ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা। আমরা যখন হিস্টেরিসিস লুপটা আলোচনা করেছিলাম সেই সময় দেখলাম নরম লোহার কি বৈশিষ্ট্য আছে, এর ধারণ ক্ষমতাও কম এবং এর নিম্ন সহনশীলতা। সেই জন্য তড়িৎ চুম্বক তৈরি করতে আমরা কি ব্যবহার করে থাকি? এই নরম লোহাকে ব্যবহার করে থাকি। কোশ্চেন নম্বর 2 এর উত্তর হবে তাহলে অপশান সি। ঠিক আছে, এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 3। কি বলা হয়েছে? চুম্বক মেরু শক্তির এসআই একক কি হবে? আচ্ছা, চুম্বক মেরু শক্তির এসআই একক, চলো আমি তো থিওরিগুলো আলোচনা করার সময় এটা করে দেখিয়েছিলাম। চুম্বক মেরু শক্তির যে একক সেটা কি হবে, আবার আমরা করে নিচ্ছি। চুম্বক যে মেরু শক্তি তার এসআই একক কি হয়? কোশ্চেন নম্বর 3, আমরা চুম্বক মেরু শক্তিকে কিউ এম দিয়ে প্রকাশ করেছি, অথবা কোথাও কোথাও এমও লেখা থাকতে পারে। সেটা সমান সমান হয় পিএম চুম্বক ভ্রামক বাই ডিস্টেন্স, দূরত্ব। এবার চুম্বক ভ্রামকের একক কী হয়? এম্পিয়ার মিটার স্কোয়ার বাই মিটার সমান সমান এম্পিয়ার মিটার। কোন অপশানে আছে? অপশান এ। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে স্যার? এম ভ্রামক বিশিষ্ট দুটি একই রকম দণ্ডচুম্বককে তাদের প্রান্তে পরস্পরের সঙ্গে সমকোণে আবদ্ধ করলে সংস্থাটির চুম্বক ভ্রামক কত হবে? এম 2m, m/√2, √2m। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক যে দুটো দণ্ডচুম্বক যাদের চুম্বক ভ্রামক এম, এদেরকে সমকোণে অ্যাটাচ করা আছে। তাহলে এই একটা চুম্বক আর এই একটা চুম্বক, এদেরকে এইভাবে সমকোণে অ্যাটাচ করা আছে। তো আমাদের কি করতে হবে? দুটোরই চুম্বক ভ্রামক এম, আমাদের এই যে তাদের মধ্যে দূরত্ব, সেই দূরত্বটা আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সংস্থাটার চুম্বক ভ্রামক আমরা বের করতে পারবো। এর জন্য যেহেতু দুটো একই রকম দণ্ডচুম্বক বলেছে, সেই জন্য আমরা প্রত্যেকটা চুম্বকের যে দৈর্ঘ্য সেটা ধরে নেব আর মেরু শক্তিটাকেও ধরে নেব। লিখব, ধরি প্রতিটি দণ্ডচুম্বকের দৈর্ঘ্য সেটা হলো আর, আর মেরু শক্তি সেটাকে বললাম এম, মেরু শক্তিটাকে আমরা এম বলে দিলাম। তো একটা চুম্বকের জন্য, দণ্ডচুম্বকের জন্য চুম্বক ভ্রামক কী হবে? অতএব চুম্বক ভ্রামক
এটাকে বলবো এম। আচ্ছা, এটা এম দেওয়াই আছে, এম সমান সমান কী হয়, মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য, এম ইন্টু আর, এটা। আচ্ছা, তাহলে দুটোর ক্ষেত্রেই তো এম, তাহলে দুটোর ক্ষেত্রেই চৌম্বক ভ্রামক একই হবে। এবার দেখো, এই দূরত্বটা আর, এই দূরত্বটা আর, এরা পরস্পর কত ডিগ্রিতে যুক্ত আছে, সমকোণে যুক্ত আছে। এই যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এই যে অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্য কত হবে স্যার, অতিভুজ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান রুট ওভার 2r স্কোয়ার সমান সমান √2r। তাহলে অতিভুজটা পেয়ে গেলাম আমরা √2r। এখন এই যে সিস্টেম, দুটো দণ্ডচুম্বক একই আকৃতির, একই দৈর্ঘ্যের, তাদের নিয়ে যে সিস্টেম তৈরি হলো, এদের যে কার্যকর দৈর্ঘ্য সেটা হলো আমাদের √2r। তাহলে লিখব যে দুটি দণ্ডচুম্বক দ্বারা গঠিত সংস্থার কার্যকর যে দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য সেটা আমরা কত পেলাম, √2r কমন। আর এদের মেরু শক্তি আমাদের জানাই আছে, অতএব আমরা বলবো সংস্থার চৌম্বক ভ্রামক কি হয়, মেরু শক্তি ইন্টু দূরত্ব। তাহলে মেরু শক্তি কত স্যার, এম, দূরত্ব কত, √2r কম, √2r। এবার এম আর সমান সমান আবার কি, ক্যাপিটাল এম, অর্থাৎ একটা চুম্বকের যে চৌম্বক ভ্রামক সেটা। তাহলে এম আরটাকে এক জায়গায় রাখলাম আর √2টাকে এক দিয়ে করলাম, এম আর সমান সমান ক্যাপিটাল এম, আর এটা ইন্টু √2, আর এটা তাহলে দেওয়া আছে √2m এইভাবে। তো সংস্থার যে চুম্বক ভ্রামক সেটা হয়ে যাবে √2m, এটা আছে আমাদের অপশান ডিতে। ওকে, এরপরে এটার একটা অনুরূপ অঙ্কও দেওয়া আছে। অনুরূপটাতে কী বলা হয়েছে, 3m ও 4m চৌম্বক ভ্রামক বিশিষ্ট দুটো চুম্বক পরস্পরের সঙ্গে লম্বভাবে, আচ্ছা এটাও লম্বভাবে বলা হয়েছে, সমন্বয়টির লব্ধি চৌম্বক ভ্রামক কত হবে, 5m আর √15m, √2m, 4m। আচ্ছা, একই ধরনের অঙ্কটা, এই ছবিটা আমাদের কাজে লেগে যাবে। তো আমরা কি করছি, এটা ক্লিয়ার করে দিলাম, একটু আলাদা করেই করতে হবে, এই ছবিটা কাজে লেগে যাবে, বুঝে গেছে। দৈর্ঘ্যটা এবার বের করতে হবে আমাদের। আমরা করছি তাহলে 4-এর অনুরূপ। এইখানে প্রদত্ত কি দেওয়া আছে স্যার, দেওয়া আছে যে দুটো চৌম্বক এইভাবে সমকোণে যুক্ত তাদের চৌম্বক ভ্রামক। লিখব যে প্রথম, আচ্ছা প্রদত্ত লিখে দিই, প্রদত্ত প্রথম চুম্বকের চৌম্বক ভ্রামক সেটা দেওয়া আছে আমাদের কত, 3m, আর দ্বিতীয় চুম্বকের চৌম্বক ভ্রামক সেটা দেওয়া আছে 4m, এই দুটো দেওয়া আছে। ওকে, এবার চৌম্বক ভ্রামক সমান সমান আমরা কি জানি স্যার, চৌম্বক ভ্রামক m সমান সমান আমরা জানি মেরু শক্তি m ইন্টু, আচ্ছা মেরু শক্তি ধরি, এখানে লিখে দিই, ধরি মেরু শক্তি, যেটা এখানে মেরু শক্তি সেটা হলো স্মল m, মেরু শক্তি ইন্টু ডিস্টেন্স, তাই না। আমরা আপাতত ডিস্টেন্সটাকে mr বলে দিলাম, এটা আচ্ছা এটার জন্য তাহলে ডিস্টেন্সটাকে r1 বলছি, এটার জন্য r2 বলছি। এবার প্রথম চুম্বকের জন্য চৌম্বক ভ্রামক, দ্বিতীয় চুম্বকের জন্য চৌম্বক ভ্রামক দেওয়া আছে, অতএব আমরা বলতে পারি প্রথম চুম্বকের ক্ষেত্রে কি হবে, mr সমান সমান এটা 3m, অতএব এখান থেকে আমরা আর কত পেলাম, r অর্থাৎ ডিস্টেন্স যেটা, আচ্ছা প্রথম চুম্বকের জন্য আমরা r1 বলেছি তাই তো, r1টা কত পেলাম স্যার, আমরা 3 পেলাম। এবার দ্বিতীয় চুম্বকের জন্য
দ্বিতীয় চুম্বকের জন্য M(R2) এটা দেওয়া আছে 4m, তাহলে m কেটে যাবে, অতএব R2 সমান সমান এখান থেকে আমরা পাচ্ছি 4। অর্থাৎ এই যে রাশিমালাগুলো দেওয়া আছে কি না, এমটা হলো মেরু শক্তি, আরটা হলো ডিস্টেন্স। এরপরে আমাদের এত এই লম্বা করে অঙ্কটা করার দরকার নেই, তোমরা কি করবে, এই এমটা হলো মেরু শক্তি, আরটা হলো ডিস্টেন্স, তার মানে R1 হলো 3, R2 হলো 4। এবার 3 আর 4 এর জন্য আমরা অতিভুজের দৈর্ঘ্য কত পাই স্যার, করার দরকারই নেই, আমরা জানি অতিভুজ কত পাবো, 5। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব, অতিভুজ সমান সমান আমরা কত পাবো, 5, মানে এই লেন্থটা কত পেয়ে যাবো, 5। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে সংস্থার যে চৌম্বক ভ্রামক, এটাই বের করতে বলেছে, সংস্থার লব্ধি চৌম্বক ভ্রামক m সমান সমান মেরু শক্তিটা একই থাকবে m, আর পরিবর্তন হবে কোনটা, লেন্থ, ইন্টু 5 সমান সমান 5m কোনটাতে আছে, অপশান এ। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 4-এর অনুরূপের উত্তর। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 5। কি বলা হয়েছে, n পাক সংখ্যা ও এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা I হলে চুম্বক ভ্রামক কত হবে, NI(a)n²ai(ni)/a(ni)/√a। আচ্ছা, এটা তো ফর্মুলাটাই দেওয়া আছে, n সংখ্যক পাক সংখ্যা ও এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে চুম্বক ভ্রামক কত হয়, লিখব চুম্বক ভ্রামক Pm = কি হয় স্যার, IA। n সংখ্যক পাক থাকলে n সংখ্যক পাকের জন্য Pmটা কত পাবো, NIA। ঠিক আছে, অপশান এ। তারপরে চলে গেলাম কোশ্চেন নম্বর 6। এখানে কি বলা হয়েছে, n সংখ্যক পাক সংখ্যা বিশিষ্ট, আচ্ছা এর অনুরূপ, 5-এর অনুরূপ এটা, n সংখ্যক পাক সংখ্যা বিশিষ্ট কোনো বৃত্তাকার পরিবাহীর প্রবাহ মাত্রা I হলে চৌম্বক ভ্রামক, এটাও একই অঙ্ক, শুধুমাত্র এইখানে আমাদের যে এরিয়া, এই যে এরিয়া সেটা πr² রূপে দেওয়া আছে, 5-এর অনুরূপ কমন। তাহলে এটা Pm = হয়ে গেল NIA সমান সমান NI/r²। এটা আছে অপশান বিতে কমন। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 6। কি বলা হয়েছে, একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক m, এটিকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, তারটির নতুন চৌম্বক ভ্রামক হবে m/π, m/2π, m/π। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, যেখানে বলা হলো যে ইস্পাতের চৌম্বক ভ্রামক দেওয়া আছে m। কোশ্চেন নম্বর 6। তো আমাদের যে তারটা ছিল ইস্পাতের তার, এই হলো ইস্পাতের তার, এটার দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম n, এটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হয়েছে, তাই না, তাহলে এটাকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলো, এই অর্ধবৃত্তের যে পরিধি সেটা কত হয় স্যার, πr, আমরা ব্যাসার্ধ ধরে নিলাম এই r। ঠিক আছে, যে অর্ধবৃত্তটা হলো তার ব্যাসার্ধ ধরে নিলাম r। তাহলে এইখান থেকে একটা সম্পর্ক আমরা আরটা বের করতে পারি এল এর টার্মে, এটা আমাদের লাগবে, আমরা বের করে নিই। দেখো যে πr সমান সমানটাই এল দৈর্ঘ্যের তারটাই তো অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে, তাই না, অতএব আর ব্যাসার্ধ সমান সমান L/π, এটা আমাদের লাগবে। আচ্ছা, এরপরে আমাদের যে দণ্ডচুম্বক তার দৈর্ঘ্য তো L আমরা ধরেই নিয়েছি, লিখে দিলাম, যেটা দৈর্ঘ্য ইস্পাতের তারের সেটা হলো L, আর আমাদের চুম্বক ভ্রামক দেওয়া আছে ক্যাপিটাল M, এবং এর যে মেরু শক্তি সেটা আমরা ধরে নিই, সেটা হলো M। অতএব চুম্বক ভ্রামক কি হয়, চুম্বক ভ্রামক M = M ইন্টু টোটাল দৈর্ঘ্য L, তাই না। এখন তো টোটাল দৈর্ঘ্য L আছে,
অর্ধবৃত্তাকারে বাঁকানোর পরে নাহলে চেঞ্জ হবে। এখান থেকে আমরা স্মল এম মেরু শক্তি সমান সমান ক্যাপিটাল এম বাই এল এটা বের করে রাখলাম। এবার তারটিকে যখন অর্ধবৃত্তাকারে বাঁকিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে যে কার্যকর দৈর্ঘ্য সেটা কোনটা হবে স্যার? সেটা হবে এই ব্যাসটা। ব্যাসটা কত? 2r। ব্যাসটা হলো কার্যকর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব যখন এল দৈর্ঘ্যের তারকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হবে তখন কার্যকর দৈর্ঘ্য সেটা হবে 2r ব্যাসের সমান, এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাই না? আচ্ছা, এবারে অতএব চৌম্বক ভ্রামক অর্থাৎ কার্যকর দৈর্ঘ্যটা আমরা কীভাবে নির্ণয় করব? পোল টু পোল, এই একটা পোল এই একটা পোল, ঠিক আছে? চৌম্বক ভ্রামক সমান সমান মেরু শক্তি তো একই থাকবে, এম মেরু শক্তি, কার্যকর দৈর্ঘ্য 2r, এম ইন্টু 2r। এবার এম সমান সমান এটা, আর সমান সমান এটা এখানে বসাবো। এম মানে এল, ক্যাপিটাল এম বাই এল ইন্টু 2, আর মানে এল বাই পাই। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, থাকবে 2m বাই পাই। 2m বাই পাই আছে অপশান বিতে। কমন। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে? চৌম্বক ভ্রামকের এসআই একক কী হবে? জুল পার টেসলা, ইএমইউ সেন্টিমিটার, তারপরে এম্পিয়ার মিটার, ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, চৌম্বক ভ্রামকের একক সাধারণত আমাদের যে চৌম্বক ভ্রামকের একক সেটা তো এম্পিয়ার পার মিটার স্কোয়ার হয়, কিন্তু এইখানে সেই এককটাকে আমাদের জুল আর টেসলার টার্মে নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসতে পারি? কোশ্চেন নম্বর 7, যে আমরা টর্কের রাশিমালা দেখেছিলাম, তাই না? টর্ক টাউ ইজিক্যাল টু কী হয়েছে? IA ক্রস বি, এটা টর্ক। এবার IA সমান সমান চৌম্বক ভ্রামক, তাই না? এটাকে আমি বললাম PM ইন্টু বি। কারেন্টের জন্য আমরা PM বলবো, আর কোনো ম্যাগনেটের জন্য M। ওকে, ঠিক আছে। এবারে কার একক নির্ণয় করতে বলেছে? আমাদের চৌম্বক ভ্রামক এই PM এর এককটা নির্ণয় করতে বলেছে। তাহলে PM সমান সমান টাউ বাই বি, ঠিক আছে? আর এটাকে ভেঙে দিলে PM বি সাইন থিটা পেতাম। তাহলে এখানে সাইন থিটা আসতো, সাইন থিটার তো কোনো ইউনিট নেই, তাহলে টাউ এর একক আর বি এর এককটাই হবে আমাদের এই চৌম্বক ভ্রামকের একক, ঠিক আছে? এবার স্যার টাউ এর এককটা কী হয়? টাউ অর্থাৎ টর্ক সমান সমান আমরা জানি এফ আর সাইন থিটা। এফ এর একক আর আর এর একক হলো টাউ এর একক। এফ এর একক কি নিউটন, আর এর একক কি মিটার। নিউটন আর মিটার সমান সমান আবার কী হয়? জুল। কৃতকার্য ডব্লিউ ইজিক্যাল টু FS, বল ইন্টু সরণ করলে আমরা কী পাবো? কৃতকার্যের একক কী হয় স্যার? জুল। এটাই তো নিউটন মিটার। আচ্ছা, আর চৌম্বক ক্ষেত্রের একক আমাদের জানাই আছে টেসলা। তাহলে কি পাচ্ছি? উপরে পাচ্ছি জুল, নিচে পাচ্ছি টেসলা, তাহলে আমরা পেলাম জুল পার টেসলা। উত্তর আছে অপশান এ। এই গেল আমাদের 7 নম্বরের অপশান এ উত্তর, জুল পার টেসলা। এরপর আমি শুরু করছি কোশ্চেন নম্বর 8। কী বলা হয়েছে? 1 এম্পিয়ার তড়িৎবাহী একটি লুপের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার, এর চৌম্বক ভ্রামক হলো, 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, ডাইরেক্ট এটা আমরা করে নিতে পারবো। আমরা জানি চৌম্বক ভ্রামক তড়িৎবাহী তারের জন্য কত হয়? 8 নম্বর, PM ইজিক্যাল টু IA। আইটা কত? 1, এটা কত? 10, তাহলে হলো 10। আর PM এর একক, চৌম্বক ভ্রামকের একক এম্পিয়ার মিটার স্কোয়ার, অপশান সি। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে স্যার? M চৌম্বক ভ্রামকযুক্ত একটি দ্বিমেরু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা
θ1 কোণ থেকে θ2 কোণ বরাবর ঘুরছে। আচ্ছা, সংস্থাটির কৃত কার্য, এটাও একটা ভালো অঙ্ক, 4টা অপশান দেওয়া আছে কেমন। তাহলে এম চুম্বক ভ্রামক যুক্ত একটি চুম্বক দ্বিমেরু চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে θ1 থেকে θ2 কোণে ঘুরছে। তাহলে আগে আমরা ছবিটা করছি। এই হলো একটা চুম্বক ক্ষেত্র, এক্সটার্নাল চুম্বক ক্ষেত্র, এটাকে আমরা বললাম বি, এবং এর সাপেক্ষে একটা দণ্ডচুম্বক এম চুম্বক ভ্রামক বিশিষ্ট, সেটা থিটা কোণে আছে, এই ধরলাম আমরা থিটা কোণে আছে। তাহলে এর উপর একটা চুম্বক বল প্রযুক্ত হবে এম বি, আর এখানেও প্রযুক্ত হবে চুম্বক বল এম বি। কেমন লিখব, ধরি আমাদের দণ্ডচুম্বকটার চুম্বক ভ্রামক কত ছিল এম, ধরি এম চুম্বক ভ্রামক বিশিষ্ট চুম্বকটি বি চুম্বক ক্ষেত্রের মধ্যে থিটা কোণে আছে। ফলে এটার উপর একটা টর্ক প্রযুক্ত হবে, অতএব টর্ক ইজিক্যাল টু এম বি সাইন থিটা। দণ্ডচুম্বক, সেই জন্য আমরা চুম্বক ভ্রামকটাকে এম লিখলাম, ঠিক আছে। আর কোনো তড়িৎবাহী তারের জন্য সেটাকে আমরা পি এম লিখে থাকি, এটার জন্য আমরা এম লিখলাম। আচ্ছা, টর্ক মানে বর্তমানে এই যে দণ্ডচুম্বকটা আছে এর উপরে এতটা বল প্রযুক্ত হচ্ছে। এইবার যদি আমরা এটাকে θ1 থেকে θ2 কোণে ঘোরাতে চাই, তাহলে কত কৃতকার্য করতে হবে আমাদের, সেটা বের করতে বলেছে। এর জন্য আমরা কি করব, সর্বপ্রথম ধরে নেব এই যে আমাদের দণ্ডচুম্বকটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে, একে আরও θ কোণে ঘোরাতে কত কৃতকার্য করতে হবে, তারপরে আমরা θ1 থেকে θ2 কোণে ঘোরাতে কত কৃত করতে হবে সেটা বের করব, ঠিক আছে। তাহলে লিখব, ধরি এই বা উক্ত দণ্ড চুম্বকটিকে আরও ডি থিটা, এখান থেকে আরও ডি থিটা কোণে ঘোরাতে আরও ডি থিটা কোণে ঘোরাতে DW পরিমাণ কৃতকার্য করতে হলো, ঠিক আছে। তাহলে এই DW সমান কী হবে, টর্ক ইন্টু সরণ ডি থিটা, টর্কটা কত, এটা এম বি সাইন থিটা ডি থিটা। অতএব θ1 থেকে θ2 কোণে ঘোরাতে কৃতকার্য W ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ DW, ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, θ1 থেকে θ2, কার ইন্টিগ্রেশন করব, এম বি সাইন থিটা ডি থিটার, এম বি সাইন থিটা ডি থিটা। এম বিটা কনস্ট্যান্ট, এটা চলে আসলো বাইরে, এম বি চলে আসলো বাইরে, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কী হয়েছে, মাইনাস কস থিটা θ1 থেকে θ2। এবার এম বি তারপর কি বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে যদি আমরা বসাই, আচ্ছা প্রথমে এভাবেই বসাচ্ছি, মাইনাস কস θ2, আর এখানে একটা মাইনাস আছে, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অতএব এটা কী হয়ে যাবে, প্লাস দুটো মাইনাসের জন্য কস θ1। এরপর এম বি, এটাকে প্রথমে লিখছি কস θ1, আর এটা এখানে লিখলাম মাইনাস কস θ2। এই গেল আমাদের উত্তর, এটা আছে অপশান এতে, অপশান এ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে, এম মেরুশক্তি বিশিষ্ট 12 দীর্ঘ একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান দুই ভাগে ভাগ করা হলো। প্রতিটি অংশের চুম্বক ভ্রামক হবে m/2, m/3,
এবং 2m। আচ্ছা, একটা m মেরু শক্তি বিশিষ্ট চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে 2 ভাগে ভাগ করা হলো, ফলে প্রত্যেকটা অংশের চুম্বক ভ্রামক কত হবে? এই হলো আমাদের দণ্ডচুম্বক, এটাকে বলা হয়েছে এইভাবে 2 ভাগে ভাগ করে দেওয়া হলো। টোটাল দৈর্ঘ্য যদি প্রথমত 2l হয়, তাহলে এখন এই অংশের দৈর্ঘ্য এই অংশের দৈর্ঘ্য কত হবে? l করে। কোশ্চেন নম্বর 10। তাহলে লিখব যে প্রদত্ত যেটা দেওয়া আছে, প্রদত্ত মেরু শক্তি কত দেওয়া আছে স্যার? মেরু শক্তি সেটা দেওয়া আছে m, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য এটা দেওয়া আছে 2l। এবার বিভাজনের পর প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? l করে। আচ্ছা, এবার প্রথমে মেরু শক্তি কত, প্রথমে চুম্বক ভ্রামক কত হবে? তাহলে লিখব যে প্রথম ক্ষেত্রে চুম্বক ভ্রামক ক্যাপিটাল M ইজিক্যাল টু মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য m ইন্টু 2l। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি টুকরোর যে চুম্বক ভ্রামক, প্রতিটি টুকরোর চুম্বক ভ্রামক m ড্যাশ, সেটা আমি বললাম, সেটা কি হবে? মেরু শক্তি ইন্টু দৈর্ঘ্য এখন কত হয়ে গেছে? l করে ইন্টু l। আচ্ছা, এই m ড্যাশটাকে এবার আমাদের m এর টার্মে প্রকাশ করতে হবে। তাহলে কি করব? এখানে তো 2 আছে, তাহলে আমরা কি করছি, উপরে একটা 2 নিলাম, 2ml, তাহলে নিচেও একটা 2 নিতে হবে। এই 2ml মানে আবার m, তাহলে এটা হলো m/2। এবার কোনটাতে m/2 আছে? এটা আছে অপশান বিতে। আচ্ছা, অপশানগুলো স্মল m দিয়ে দেওয়া আছে, এটা স্মল m হবে না, এটা ক্যাপিটাল mই হবে, অর্থাৎ চৌম্বক ভ্রামক বাই 2 হবে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই যে অঙ্কটা সেটা আমরা এই লম্ব বরাবর বিভাজন করি আর এই বরাবর বিভাজন করি, দুটো ক্ষেত্রেই উত্তরটা কিন্তু একই আসে, m/2। তাই এটা তোমরা মনে রেখে দিতে পারো, তাতে ডাইরেক্ট আমরা সমাধান করে দিতে পারবো যে কোনো একটা চুম্বককে যদি লম্ব বরাবর বিভাজন করি আর দৈর্ঘ্য বরাবর বিভাজন করি, যেভাবেই বিভাজন করি না কেন, পরবর্তীতে যে চুম্বক ভ্রামক আসে সেটা প্রাথমিক চুম্বক ভ্রামকের অর্ধেক হয়ে যায়। কেমন? তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।